গুড মর্নিং, স্বাগত জানাই তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমি দেখিয়েছি তারাপীঠ কীভাবে এসেছি, হোটেল ভাড়া, মায়ের পুজো দেওয়া সমস্ত ঘটনা। তারপর দুপুরের খাবার সেরে আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে বামদেব ঠাকুরের জন্মস্থান দেখে এবার আমরা চলেছি বীরচন্দ্রপুর দর্শনে। 8টা থেকে বেরিয়ে আমরা যাব বীরচন্দ্রপুরে। ওখানে বেশ কয়েকটি মন্দির আছে, দেখে নেব। যারা প্রথম পর্বটি দেখেননি, অনুরোধ রইল অবশ্যই দেখে নেবেন। এটি হলো শ্রী শ্রী বাঁকারায় মন্দিরের সিংহদুয়ার। সিংহদুয়ারে প্রবেশ করেই ডান হাতে এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। জয়। মন্দির দর্শন করে আমরা এবার চলেছি শ্রী জগন্নাথ দেব মন্দির দর্শনে। এটি হলো শ্রী শ্রী জগন্নাথ মন্দির, প্রায় 500 বছরের পুরনো। নিত্যানন্দ প্রভুর মা বলেছিলেন পুরীর জগন্নাথ দর্শন করবেন। তখন নিত্যানন্দ প্রভু এই মন্দিরে নিজের চোখ দিয়ে মাকে জগন্নাথ দেব দর্শন করিয়েছিলেন। মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি মন্দিরের পাশ দিয়ে পেছন দিককার ছবি। মন্দিরটি বেশ ভালো এবং খুব সুন্দর রং করা। মা কালীর মন্দির। এটি হলো বাঁকারায় মন্দির, নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত মন্দির। মন্দিরে বিভিন্ন পৌরাণিক গল্পের নিদর্শন রয়েছে। এটি হলো ইস্কন একচক্র মন্দির। মহাপ্রসাদ এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এটি একটি বুক স্টল। বিভিন্ন ধর্মকথার বই এখান থেকে পেয়ে যাবেন। এটি হলো সম্পূর্ণ ইস্কন মন্দির। এর ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা ভেতরে ছবি দেখাতে পারিনি। মন্দিরটি খুব সুন্দর। মন্দিরের পেছন দিকে মায়াপুরের মতো একটি বেশ বড় গোশালা রয়েছে। মায়াপুরে একটা গোশালা আছে, এখানে একটা গোশালা। এখানে বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারেন, খুব ভালো লাগে। এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এর ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি। এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর হাঁটুগাড়া। নিত্যানন্দ প্রভু হাঁটু গেড়ে বসে এই জলাশয়টি তৈরি করেন। কথিত আছে মাতা পদ্মাবতী নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন গঙ্গাসাগর আসবে। মায়ের আদেশে নিত্যানন্দ মহাপ্রভু তখন এই জলাশয়টি তৈরি করেন এবং এখানেই 7 নদীর মিলনস্থল এবং পূর্ণ জলাশয়টি তৈরি করে মাকে স্নান করিয়েছিলেন। এরপর আমরা চলে এসেছি পঞ্চপাণ্ডব তলা। এখানে বেশ কিছু কেনাকাটার সামগ্রীর দোকান রয়েছে। গৌরীয় মঠের পাশ দিয়ে যেই রাস্তাটি সোজা
এগিয়ে গেছে পঞ্চপাণ্ডব তলার দিকে। এটি একটি স্কুল, এখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। এটি হলো পঞ্চপাণ্ডব তলা বা নিধুবন। কথিত আছে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এইখানে ছিলেন। এখানে এখনও রাতে কেউ বসবাস করতে পারেন না। এরপরে আমরা সোজা চলে এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে। এটি মহাশ্মশানের যাবার রাস্তা। শ্রী বামদেব ঠাকুরের মূর্তি রয়েছে মহাশ্মশানে। এটি হলো মহাশ্মশান। মহাশ্মশানে বিভিন্ন তান্ত্রিকদের বসবাস। এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটি ব্রিজের উপরে, দ্বারকা নদীর ব্রিজের উপরে। এটি হলো দ্বারকা নদী। এরপর আমরা হোটেলে ফিরে রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। আমি আছি এখন তারাপীঠ মহাশ্মশানে নিকট দ্বারকা নদীর। পরের দিন 10টা একটু আগে আমরা একটি অটো ভাড়া করে সোজা স্টেশনের দিকে চলে গিয়েছি। এটি হলো তারাপীঠ স্টেশন। এখান থেকে আমরা টিকিট কেটে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। টিকিট কাটার কিছুক্ষণ পরই আমরা একটি এক্সপ্রেস আমাদের বাড়ির উদ্দেশ্যে এটি হলো সাঁইথিয়া স্টেশন। এখান থেকে খুব সহজেই ম্যাসেঞ্জার যাওয়া যায়। রামপুরহাট থেকে প্রথম স্টপেজ হলো সাঁইথিয়া, বোলপুর, তারপর বর্ধমান। চলে এসেছি আমরা বোলপুর স্টেশন। শান্তিনিকেতন বোলপুর। থানা জংশন। বালুরঘাট কলকাতা এক্সপ্রেস ট্রেনটিতে আমরা বর্ধমান নেমে তারপর আমরা বর্ধমান তো হাওড়া লোকাল ধরে নামবো ব্যান্ডেল জংশন। আমরা বর্ধমান চলে এসেছি। বর্ধমান হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে, আমরা তাড়াতাড়ি নেমে লোকাল ট্রেনে উঠে পড়েছি। লোকাল ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এটি হলো গৌরীয় মঠ। এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। ভিডিওটি শেষ করলাম একটু অন্যরকমভাবে। আমি বাপি, আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।